কানাডার টরন্টো ভিত্তিক সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার চ্যানেলে আপনাদের অভিবাদন জানাই। আজ এই চ্যানেল থেকে আপনারা শুনবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বইটির পঞ্চম পর্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এটি পাঠশালার নিবেদন। পাঠে আছে আমি, ফারহানা আজিম শিউলি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। তাহলে এই বইয়ের পরবর্তী পর্ব কিংবা নতুন অন্য কোনো বইয়ের পাঠ এলে আপনারা সময় মতো জানতে পারবেন এবং অডিও বুক করার অত্যন্ত সময় ও পরিশ্রমসাধ্য কাজটিও এতে উৎসাহিত হবে। পড়ছি আমার দেখা নয়া চীন। নয়া চীনে আমি কি দেখলাম তার আলোচনা করার চেষ্টা করব। তাদের শাসন ব্যবস্থার পরিবর্তন, বেকার সমস্যা দূর করা, ভিক্ষাবৃত্তি বন্ধ, উন্নয়ন কাজ যা যা ওরা 3 বৎসরে করেছে। দীর্ঘ 25 দিন পর্যন্ত নয়া চীনের কত নগর কত গ্রাম আমি দেখেছি তা আপনারা সহজেই অনুমান করতে পারেন। মহল্লায় মহল্লায় ঘুরেছি, পাড়ায় পাড়ায় বেরিয়েছি, স্টেশনে স্টেশনে নেমে ঘুরে ঘুরে দেখেছি। চেষ্টা করেছি দেখতে ভিক্ষুক পাওয়া যায় কিনা। এদেশ একদিন ভিক্ষার জন্য বিখ্যাত ছিল। 4 বৎসর আগে এমনি দিনে কেউ রাস্তায় বেরোলে ভিক্ষুক এসে দাঁড়াতো, বাবা ভিক্ষা দাও, না খেয়ে আছি, আল্লাহ তোমার ভালো করবে। সে ভিক্ষুক কোথায় গেল? খুঁজতে লাগলাম। হংকং থেকে ট্রেনে ক্যান্টন সহ বহু স্টেশন পার হতে হয়েছে। পিকিং থেকে হংকং পর্যন্ত পথে হাজার হাজার মাইল ট্রেনে রয়েছি। নানকিং, সাংহাই, ক্যান্টন, হ্যাংচো, সিয়ানকিং সহ বড় বড় শহর ঘুরেছি। একাকী রাস্তায় বেরিয়ে পড়েছি, রিক্সা নিয়ে ঘুরেছি। ভিক্ষুক দেখতে হবে। এরা নিশ্চয় আমাদের কাছ থেকে গোপন করছে যে তাদের দেশে ভিক্ষুক নাই। যখন চেষ্টা করেও একটা ভিক্ষুকের দেখা পাই নাই, তখন অনেকের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ভিক্ষুক দেখতে পাই না কেন? তারা আমাকে বলল, নয়া সরকার কায়েম হওয়ার পরে ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বললাম, আইন করে? তারা উত্তর করল, না, সরকার প্রত্যেক বড় বড় শহরে এবং জেলায় জেলায় ভিক্ষুকদের জন্য হোম করেছে, যাকে এক কথায় ওয়ার্ক হাউস বলা হয়। সমস্ত ভিক্ষুককে ধরে সেই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, তাদের কাজ দেওয়া হয়, কাজ করে খায়। বিনা কাজে খেতে পায় না। আর যাদের কাজ করার ক্ষমতা নাই, যেমন অন্ধ, আতুর, তাদের সরকারের পক্ষ থেকে খাবার দেওয়া হয়। অনেককে এর মধ্যে কাজ দেওয়া হয়েছে, যাদের কাজ করার ক্ষমতা আছে। তারা একথাও স্বীকার করল, এখনও গ্রামে 2-1 ভিক্ষুক আছে, তাদের খুঁজে পাওয়া যায় নাই। তবে প্রকাশ্যে ভিক্ষা করতে পারে না, লোকে ধরে সরকারি ওয়ার্ক হাউসে পাঠিয়ে দেয়। ভিক্ষুক সমস্যা নিয়ে যখন ভাবছি, তখন আমার মনে পড়ল জনাব শহীদ সোহরাওয়ার্দীর কথা। 1943 সালে বাংলায়
দুর্ভিক্ষ আরম্ভ হওয়ার পরে সোহরাওয়ার্দী সাহেবকে ভার দেওয়া হলো সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের। যখন তিনি ভার নিলেন তখন দুর্ভিক্ষ ও মহামারী আরম্ভ হয়ে গেছে। তিনি এই দুর্ভিক্ষের হাত থেকে লোকদের বাঁচাবার জন্য সংগ্রাম শুরু করলেন। সমস্ত জনগণের কাছে সাহায্য ও সহানুভূতি চাইলেন। তখন ইংরেজ সরকার আমাদের রাজা ছিল। যুদ্ধের জন্য সকল কিছুই ইংরেজের হাতে নিয়ে যাওয়া হয়েছিল। জনাব সোহরাওয়ার্দী তখন প্রত্যেক মহকুমায় এবং এমনকি এক মহকুমায় 2-3টি করে ওয়ার্ক হাউস করার হুকুম দিলেন এবং সেই সমস্ত এলাকার যেসব লোক ভিক্ষা করে কোনো রকমে জীবন বাঁচাইয়া রেখেছিল এবং বেকার হয়ে পড়েছিল তাদের ওয়ার্ক হাউসে নিয়ে কাজ দেওয়া হলো এবং খাওয়ার ও থাকার ব্যবস্থা করা হয়েছিল। এই সমস্ত লোক কেউ সুতা কাটত, কেউ কাপড় বুনত, কেউ বেতের চেয়ার করত, এমনি ধরনের নানা প্রকার কাজ করত। 2 বৎসর পরে আবার হিসাব নিয়ে দেখা গিয়েছিল যে সমস্ত লোক সেখানে থাকত, খেত ও কাজ করত, তাদের খাওয়া থাকার খরচ এবং কর্মচারীদের বেতন দিয়েও সরকারের কিছু কিছু আয় হতো। এতে দেখা যায় যে প্রথমে 2-1 বৎসর সরকারের লোকসান হলেও পরে সরকারের আয় হয়। লোকসান হয় বলে আমি মনে করি না, কারণ সরকার যে অর্থ ব্যয় করে তা জনগণকে বাঁচাবার জন্য এবং জনগণেরই দেওয়া এই টাকা। নয়া চীনে একথা শুনে আমার বিশ্বাস হলো যে ওয়ার্ক হাউস করে তারা ভিক্ষাবৃত্তি প্রায় বন্ধ করে দিয়েছে। তাই চীনের যথেষ্ট জায়গা খুঁজেও একটা ভিক্ষুক দেখতে পেলাম না। তবে একথা সত্য যে এখনও চীনের লোক খুবই গরিব। কোনো মতে কাজ করে ভাত খাবার বন্দোবস্ত হয়েছে। সাধারণ লোককে আমি ময়লা, ছেঁড়া, তালি দেওয়া কাপড় পরতে দেখেছি। অধিকাংশই এই ছেঁড়া ময়লা কাপড় পরে। এখন পর্যন্ত নয়া চীনের জনগণের জীবনযাত্রার মান খুব নিচু, সেটা দেখেই বোঝা গেল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই জাতটা আফিমখোরের জাত। দুনিয়ায় আফিমখোর বললে এক কথায় চীনের লোককে বোঝা যায়। আমি যখন কলিকাতায় ইসলামিয়া কলেজে পড়তাম তখন মাঝে মাঝে আমার বন্ধু মিস্টার জহিরুদ্দিনের বাড়ি যেতাম, যিনি এখন ঢাকায় উকিল। যাবার সময় পথে চীনাপাড়া পার হয়ে যেতে হতো। নাকে কাপড় না দিয়ে যাওয়া যেত না। হয় মদের গন্ধ, না হয় অন্য কিছুর দুর্গন্ধ। চীনে যে আফিম খাওয়ার নেশাটার খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। শুনে আশ্চর্য হয়ে গেলাম। ব্যাপার কি? সরকারের হুকুম, আফিম খাওয়া চলবে না। আর কার সাধ্য আফিম খায়? আমার মনে হয় অত্যাচার করেই আফিম খাওয়া বন্ধ করা হয়েছে। যদি সরকার খবর জানতে পারে যে কোনো লোক আফিম খায়, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। সরকারের খবর পেতে কষ্ট হয় না। জনসাধারণই সরকারকে গোপনে খবর দেয়। এমন শোনা গেছে যে স্বামী আফিম খাওয়া ছাড়তে চায় না, তাই স্ত্রী সরকারকে খবর দিয়েছে যে আমার স্বামী আফিম খায় এবং খাওয়া ছাড়তে চায় না। ছেলে মেয়ে বাবা মার বিরুদ্ধে সরকারকে খবর দিয়েছে। এমন অনেক গল্প আমি শুনলাম।
তবে কথা সত্য যে আফিম খাওয়া একেবারে বন্ধ হয়েছে কি না বলতে পারি না। তবে শতকরা ৮০ জন লোক যে খাওয়া ছেড়ে দিয়েছে সে সম্বন্ধে সন্দেহ নাই। এখনও আফিম খাওয়ার বিরুদ্ধে তুমুল আন্দোলন চলছে। আমাকে একজন দোভাষী বলেছে, পালাইয়া পালাইয়া এখনও ২-১ জনে খায়, তবে ২-৩ বৎসরের মধ্যে একেবারে বন্ধ হয়ে যাবে। আমাকে আরও বলল, বোঝেন তো, যুগ যুগ ধরে এই অভ্যাস চলে এসেছিল আমাদের দেশে। বিদেশি সাম্রাজ্যবাদীরা আমাদের আফিম দিয়ে ঘুম পাড়াইয়া এই সোনার দেশটাকে শোষণ ও শাসন করেছে। আর এই বিদেশিরা আফিম ব্যবসা করে কোটি কোটি টাকা অর্থ উপার্জন করে নিয়ে গিয়েছে। আর আমাদের দেশের গরিব সর্বস্ব বিক্রি করে শুধু আফিম খেয়েছে। আমাদের সরকার ও আমাদের শিক্ষিত সমাজের প্রতিজ্ঞা, একজনও আফিমখোর রাখব না এই দেশে। আরেকটা জিনিসের জন্য চীন বিখ্যাত ছিল, সে হলো ডাকাতি। বিরাট বিরাট দল ছিল ডাকাতদের। চিয়াং কাইশেকের সময় দিনে দুপুরে এরা ডাকাতি খুন খারাপি করত। কিছুতেই এদের দমন করতে পারে নাই। আমরা অনেক গল্প শুনেছি এই ডাকাতির। কেমন করে মানুষ ধরে নিয়ে যেত, টাকা দিলে ছেড়ে দিত। এক কথায় বলা যেত মগের মুল্লুক। কিন্তু নূতন সরকার কায়েম হওয়ার পরে কড়া হাতে এদের দমন করা হয়েছে। গ্রামে গ্রামে দল বেঁধে ডাকাত ধরা শুরু হয়েছে। আর সরকার খুব তৎপর হয়ে গ্রামের লোকদের সাহায্য করছে। আস্তে আস্তে ডাকাতি অনেক কমে গেছে। এখনো মাঝে মাঝে ডাকাতি হয়, তবে খুব কম। এক কথায় জনগণ সাহায্য করলে সকল কিছু করাই সম্ভব। শুধু জুলুম করে ও আইন করে এই সমস্ত অন্যায় কাজ বন্ধ করা যায় না। এর সাথে সুষ্ঠু কর্মপন্থারও প্রয়োজন। চীন সরকার সেই দিকে নজর দিয়েছে বলে মনে হলো। এই সমস্ত ডাকাতি, চুরি, খুনের প্রধান কারণ হলো বেকার সমস্যা। আপনারা জানেন ৬০ কোটি লোকের এই দেশে কোটি কোটি লোক বেকার ছিল। তাদের না ছিল জমি, না ছিল চাকরি, না ছিল কাজ। তাই তারা কি করে খাবে? এই সমস্ত কাজ কিছু লোক করে অভ্যাসের দোষে, আর কিছু লোক করতে বাধ্য হয় অভাবের তাড়নায়। পেটে খাবার না থাকলে, ছেলে মেয়ে সামনে না খেয়ে মরলে, রোগে ঔষধের বন্দোবস্ত করতে না পারলে মানুষ অনেক সময় বাধ্য হয় চুরি করতে, ডাকাতি করতে এবং ছলে বলে কৌশলে অর্থ উপার্জন করে ছেলে মেয়েদের খাওয়াতে। তাই নয়া চীন সরকার প্রধান কাজ হিসাবে গ্রহণ করল কী করে বেকার সমস্যা দূর করা যায়। বেকার সমস্যা দূর করতে হলে সুষ্ঠু পরিকল্পনা দরকার। চিয়াং কাইশেকের আমলে জমির মালিক জমিদারই ছিল। চাষির জমির ওপর কোনো অধিকার ছিল না। চাষিরা ক্ষেত মজুরি করে কোনো মতে জীবনযাপন করত। চাষের সময় কাজ পেত অনেকে, আবার বহু লোক পেতও না। আয় খুব কম ছিল। জমিদাররা ইচ্ছামতো কৃষকদের জমি দিত, আবার ইচ্ছা হলে কেড়ে নিত। আইন ছিল বড়লোকদের হাতে।
চাষিরা জমির অধিকার চাইলে তাদের গুলি খেয়ে মরতে হতো। ভাগচাষী নামে এক প্রকার প্রজা ছিল, যা আমাদের দেশেও আছে। তবে আমাদের দেশের জমিদাররা যে অত্যাচার করে তার চেয়ে সহস্রগুণ অত্যাচার করত চীনের জমিদাররা। আমাদের দেশে দেখা যায় কোনো কোনো প্রজার 3-4 বৎসরে খাজনা বাকি আছে, তবুও জমিদাররা অনেক সময় মামলা করে উৎখাত করে না। আজও দেখা যায় আমাদের দেশের জমিদাররা মাঝে মাঝে প্রজার উপর অত্যাচার করে থাকে। চীনের অবস্থা আরও ভয়াবহ ছিল, কারণ আইন বলে কোনো জিনিস ছিল না। আইন জমিদারদের হাতে। তারা ইচ্ছা করলে প্রজাদের ধরে এনে বেত মারত, না খাওয়াইয়া আটকাইয়া রাখত। আমাদের দেশেও পূর্বে এই ব্যবস্থা ছিল। যদি কোনো কৃষকের মেয়ে দেখতে ভালো হতো তবে তো আর উপায় ছিল না। জমিদারের হুকুম, তাকে জমিদারের বাড়ি পৌঁছাইয়া দিতে হবে খাজনার পরিবর্তে। যতদিন বেঁচে থাকবে ততদিন তার উপর জমিদার অথবা তার ছেলেরা পাশবিক অত্যাচার করবে এবং কামভাব চরিতার্থ করবে। মৃত্যু পর্যন্ত তার জমিদার বাড়িতে থাকতে হবে ওই একইভাবে। যদি কোনো মেয়ের বাবা মা আপত্তি করে তবে তার সর্বস্ব কেড়ে নেওয়া হবে এবং অমানসিক অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিবে। এই সমস্ত জমিদাররা কোনো কাজ করতো না। বড় বড় শহরে এদের ভালো ভালো বাড়ি থাকতো, সেখানে আরামে মদ ও মেয়ে নিয়ে ফুর্তি করা হতো। জমিদাররা অনেক জমি ফেলে রাখত, কারণ তাদের খাস জমি চাষাবাদ হতো না। এইভাবে কোটি কোটি বিঘা জমি পড়ে থাকত অনাবাদি হয়ে। আরেকদিকে কোটি কোটি লোক কাজের অভাবে ভিক্ষাবৃত্তি অবলম্বন করত। কেউ চুরি ডাকাতি করত, আর কেউ না খেয়ে শৃগাল কুকুরের মতো রাস্তাঘাটে পড়ে থাকত। এমনও অনেক শোনা গেছে যে পেটের দায়ে বাবা মা মেয়েদের দিয়ে ব্যবসা করিয়ে কোনো মতে খাওয়ার বন্দোবস্ত করত। বছরে বছরে দুর্ভিক্ষ হতো। মানুষের ক্রয় ক্ষমতা বলতে কিছুই ছিল না, কারণ যা উপার্জন করত তার চেয়ে জিনিসপত্রের দাম অনেক বেশি, তাই তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ তখন পরিবর্তন চায়, কারণ চীনের মানুষ কমিউনিস্ট পার্টিকে ভালোবাসত না। তাদের কথা শুনলে ভয়ে শিহরিয়া উঠত। কিন্তু যখন মানুষের আর কোনো উপায় থাকে না, বিচারের আশা আর করতে পারে না, ইনসাফ দেশের থেকে উঠে যায়, তখন মানুষ যাহা সম্মুখে পায় তাহাই আঁকড়াইয়া ধরে। চীনের জনগণই তার প্রধান প্রমাণ। এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যখন বেআইনি কমিউনিস্ট পার্টি আবেদন জানালো, তখন মানুষ তার দিকে ছুটে চলল। আরেকটা কারণ, চিয়াং কাইশেক তার দেশে বিরোধী দল গঠন করতে দেয় নাই। যারাই তার বিরুদ্ধে অথবা তার সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করত, তখনই তাদের জেল, জুলুম, ফাঁসি, গুলি, নানা রকমের অত্যাচার সহ্য করতে হতো। অনেকে রাজনীতি ছেড়েছিল,
আর অনেকে বাধ্য হয়ে কমিউনিস্ট দলের মধ্যে আশ্রয় নেওয়া চিয়াং কাইশেকের অত্যাচার ও অবিচার খতম করার জন্য সক্রিয় সংগ্রাম শুরু করল। এই অত্যাচারের বিরুদ্ধে যখন কমিউনিস্ট পার্টি যুদ্ধ ঘোষণা করল, তখন চিয়াং সরকার সাধারণ মানুষের কোনো সমর্থন তো পেলই না, উল্টা চিয়াং কাইশেক যাতে পরাজিত হয় তার জন্য তারা চেষ্টা করতে শুরু করল। নয়া চীন সরকার কায়েম হওয়ার পরে তারা প্রথম কাজ শুরু করলেন লাঙ্গল যার জমি তার এই প্রথা প্রবর্তনের মাধ্যমে। বড় বড় জমিদারদের জমি বাজেয়াপ্ত করে গরিব জমিহীন কৃষকের মধ্যে বন্টন করে দিল। সত্যিকারের কৃষক জমির মালিক হলো। যে সমস্ত অনাবাদি খাস জমি পড়েছিল তাও ভাগ করে দিল কৃষকদের মধ্যে। হাজার হাজার বেকার কৃষক জমি পেল। যখন তারা বুঝতে পারল জমির মালিক তারা, তাদের পরিশ্রমের ফল জমিদাররা আর ফাঁকি দিয়ে নিতে পারবে না, তখন তারা পুরা উদ্যমে চাষাবাদ শুরু করল। তবে একথা সত্য যে নতুন চীন সরকার সকলকে সমান করে দেয় নাই, যা আমরা কমিউনিস্টদের সম্বন্ধে শুনি। এখনও অনেক বড় চাষি জমির মালিক আছে, তারা লোক রেখে চাষাবাদ করে। তবে প্রয়োজনের অধিক যে জমি ছিল তা বাজেয়াপ্ত করে গরিব চাষিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। নয়া চীনে এক খণ্ড জমি দেখলাম না যা অনাবাদি অবস্থায় পড়ে আছে। রেল লাইনের পাশে যে গর্তগুলি পড়ে থাকে সেগুলিতেও ফসল করা হয়েছে। যদি কোনো জমি ইচ্ছাকৃতভাবে পড়ে থাকে তাহলে সরকার কঠোর শাস্তি দেয়। জমি যে ভাগ করে দেওয়া হয়েছে তা পুরুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বামী জমি যাহা পাবে স্ত্রীও সমপরিমাণ জমি পাবে এবং দুজনকেই পরিশ্রম করতে হবে, কারণ দুজনই জমির মালিক। স্বামী কাজ করবে আর স্ত্রী বসে খাবে, এ প্রথা চীনের থেকে তুলে দেওয়া হয়েছে। আমি ট্রেন থেকে পুরুষ ও মেয়ে লোক অনেককেই হাল চাষ করতে দেখেছি। মেয়েদের অধিকার সম্বন্ধে পরে আলোচনা করব। জমির ট্যাক্স হিসেবে চাষিরা সরকারকে টাকাও দিতে পারে এবং ফসলের এক অংশও দিতে পারে। ট্যাক্স যে খুব কম তা নয়, আমার মনে হলো একটু বেশি। কৃষক যে জিনিস উৎপাদন করে তার দাম আমাদের দেশের মতো কম হতে পারে না। আমাদের দেশে যখন ধান পাট চাষির ঘরে থাকে তখন দাম অল্প হয়। যখন মহাজনের ঘরে থাকে তখন দাম বাড়তে থাকে। চাষি উৎপাদন খরচও পায় না। আর অন্যান্য জিনিস যা কৃষকের কিনতে হয়, যেমন নুন, তেল, কাপড়, এগুলির দাম এত বেশি থাকে আমাদের দেশে যে কৃষক যা উৎপাদন করে তা দিয়ে তাদের সংসার চলে না। কিন্তু নয়া চীনে একটা সামঞ্জস্য বিধান করেছে। কৃষক যা বিক্রি করে তার দাম দিয়ে ভালোভাবে অল্প দামে তেল, নুন, কাপড় কিনতে পারে। এতে তাদের জমির ফসলের দাম দিয়েই সংসার চালানো সহজ হয়েছে। গরিবদের 5 টাকায় 1 মণ পাট বিক্রি করে 4 টাকায় 1 সের ডাল তেল কিনতে হয় না তাদের দেশে। প্রত্যেক এলাকাতে সরকারি দোকান আছে, সেখানে সস্তায় সমস্ত জিনিস পাওয়া যায়। কোনো দোকানদার ইচ্ছা করলেই বেশি দাম নিতে পারে না, কারণ যদি লোকে জানতে পায় যে কোনো দোকানদার বেশি দাম নিচ্ছে
তখন তারা সরকারি কর্মচারীদের খবর দিয়ে নিজেরাই ধরাইয়া দেয় এবং মিটিং করে ঠিক করে ওই দোকানদারের দোকানে কেউই জিনিসপত্র কিনতে পারবে না। এতে চাষিদের যথেষ্ট উপকার হয়েছে। দেশের ভিতর গণজাগরণ এসেছে বলে এটা সম্ভবপর হয়েছে। এক জায়গায় এক ঘটনা শুনলাম। এক সরকারি কর্মচারী ঘুষ খেয়েছিল। তাকে জনসাধারণ ধরাইয়া দেয়। ঘুষ খাওয়ার অপরাধে তার ফাঁসি হয়েছিল। সেই হতে কর্মচারীদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। কেউই ঘুষ খেতে সাহস পায় না। এইভাবে চাষিদের জীবনে একটি বিরাট পরিবর্তন হয়েছে। সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে চাষি সকলের চেয়ে বেশি ফসল উৎপাদন করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। গ্রামে গ্রামে মিউচুয়াল এইড সোসাইটি গড়ে উঠেছে। একে অন্যকে সাহায্য করে। গ্রামের গরিব চাষিরা এক হয়ে তাদের চাষাবাদ করে। এতে সকলের মধ্যে একতা গড়ে উঠেছে। প্রত্যেকে প্রত্যেকের জন্য, সকলেই সকলের জন্য, এই নীতির প্রচার খুব হয়েছে এবং কাজও সেইভাবে হতেছে। গ্রামের গরিব চাষিরা একতাবদ্ধ হয়ে চাষাবাদ করাতে মানুষের মধ্যে বিভেদ ভাব দিন দিন দূর হয়ে যেতেছে। চাষিদের মধ্যে জমি বন্টন হওয়ায় যথেষ্ট লোক কাজ পেয়েছে। বেকারের সংখ্যাও দিন দিন কম হয়ে যেতেছে। চীন বহু বড় দেশ, সমস্ত দেশটায় চাষাবাদ হতে পারে। সরকার জনগণের সাহায্য নিয়ে হাজা মজা নদী, খাল কাটতে শুরু করেছে। প্রত্যেক বৎসর বন্যায় লক্ষ একর জমির ফসল পূর্বে নষ্ট হয়ে যেত। আজ আর সাধারণ বর্ষায় ফসল নষ্ট হতে পারে না। একমাত্র হুয়াংহো নদীতে বন্যায় বৎসরে লক্ষ লক্ষ একর ফসল নষ্ট হতো। সরকার হুয়াংহো নদীতে বাঁধ বাঁধবে বলে জনগণকে ডাক দিল। লক্ষ লক্ষ লোক পেটে খেয়ে সরকারকে সাহায্য করল। হুয়াংহোকে বলা হয় চীনের দুঃখ। চীনারা আগে কোনো দিন এই বাঁধ বেঁধে রাখতে পারে নাই, কিন্তু বিপ্লবের পর দেশপ্রেম ও জাতীয় সংহতির দৃঢ়তায় চীনারা অসাধ্য সাধন করেছে। এখন আর হুয়াংহো নদীতে বন্যা হতে পারে না। লোকের এখন আর চিন্তা করতে হয় না। আরামে বৎসরের পর তাদের পরিশ্রমের ফল তারা পায়। চীনের সরকারের কাজের একটা কায়দা আছে। তারা সকল কাজেই জনগণের সাহায্য চায়। জনগণ বুঝতে পারে এ কাজ তাদেরই মঙ্গলের জন্য। তাই সরকার যখনই ডাক দেয় লক্ষ লক্ষ লোক তাতে সাড়া দেয়। এক জায়গায় শুনলাম সরকার ডাক দিল 100 মাইল একটা রাস্তা করতে হবে। তোমাদের যথেষ্ট অসুবিধা হতেছে, সরকারের অত টাকা নাই, তাই তোমাদের নিজেদের কাজ নিজেদের করাই উচিত। প্রত্যেকের আসতে হবে, অন্তত 2 দিন কাজ করে দিতে হবে। সমস্ত লোক এসে কাজ শুরু করলো। সরকার তাদের খাবার দিল। নারী পুরুষ নির্বিশেষে 1 মাসের ভিতর সমস্ত রাস্তা করে দিল। এইভাবে নয়া চীনে
হাজার হাজার গঠনমূলক কাজ জনসাধারণ করেছে, কারণ জনসাধারণের আস্থা আছে সরকারের ওপরে এবং মনে করে এ কাজ তাদের নিজেদের। এমন বহু ছোট বড় কাজ এই 3 বৎসরে চীন সরকার করেছে। একদিন যে চীনের দুনিয়ার কাছে খাদ্য ভিক্ষার জন্য হাত পেতে বসে থাকতে হতো, খাদ্যের অভাবে কোটি কোটি লোক মারা যেত, আজ সেই চীন বৎসরের খোরাক উৎপাদন করেও জনসাধারণকে আসুদা মাফিক অর্থাৎ তৃপ্তি সহকারে মনের স্বাদ মিটিয়ে খাওয়াইয়া বিদেশে বহু খাদ্যশস্য চালান দেয়। দরকার হলে অন্য দেশকে বিপদের সময় সাহায্য করে। এর অর্থ নয়া সরকার সৎ ও দেশপ্রেমিক এবং তাদের কাজ গঠনমূলক। আমাকে এক সরকারি কর্মচারী বলেছেন, যদি কোনো লোক না খেয়ে কষ্ট পায় অথবা ঔষধের অভাব হয়, তাহলে সেই সমস্ত জায়গার সরকারি কর্মচারীদের কর্তব্য তাদের সাহায্য করা এবং কাজের, খাওয়ার ও ঔষধের বন্দোবস্ত করা। যদি শোনা যায় যে কোনো এলাকায় কোনো লোক না খেয়ে মারা গেছে, তবে সেই এলাকার সরকারি কর্মচারীদের কৈফিয়ত দিতে হয়। সন্তোষজনক কৈফিয়ত না দিতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হয়। প্রত্যেক গ্রামে পঞ্চায়েত প্রথা চালু করা তাদের কাজ। ওই সমস্ত এলাকায় কেউ অন্যায় করলে তার বিচার করা, সালিশি করে মিটিয়ে দেওয়া পঞ্চায়েতের কাজ। রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষার দিকে নজর দেওয়াও এই পঞ্চায়েতের কাজ। এই পঞ্চায়েত কমিটির সভ্যদের ইলেকশনে মেম্বার হতে হয়। ছোটোখাটো বিচার এরাই করে। তবে বিশেষ ধরনের অন্যায় করলে পিপলস কোর্টে বিচার হয়। আসামির উকিল রাখতে হয় না, সরকার পক্ষ থেকে উকিল দেওয়া হয়। লোকাল ইনকোয়ারির পরে বিচার হয়। মিথ্যা মামলা অথবা মিথ্যা সাক্ষী জোগাড় করতে হয় না। যে দেশে সরকারের কর্মচারীরা মিথ্যা সাক্ষ্য দেয় ও সেরকম সাক্ষ্য দিতে লোকদের বাধ্য করে, তাদের ওপর মানুষের আস্থা থাকবে কী করে? ভয় করতে পারে, কিন্তু সে সরকার ভালোবাসা ও শ্রদ্ধা পায় না। এইভাবে গ্রামের কৃষকদের মামলায় আসামি হয়ে জমি বন্ধক দিয়ে মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে মামলা চালাতে হয় না। কোনো কৃষকের জমি বেচার হুকুম নাই। জমি এক হাত থেকে অন্য হাতে যেতে পারে না। ধরুন আমাদের গ্রামের অবস্থায় কি হয়? এক গ্রামে একজন কি দুইজন মহাজন বা তালুকদার অথবা জমিদার থাকে। তারা যখন লোকের কোনো বিপদ হয় বা না খেয়ে থাকে অথবা মেয়ে বিবাহের সময় হয়, মামলা মোকদ্দমায় পড়ে, তখন গ্রামের মহাজনের কাছ থেকে টাকা ধার নেয় জমি বন্ধক দিয়ে, কেউ বা বাড়ি বন্ধক দিয়ে। দেখা যায় আস্তে আস্তে গ্রামের 12 আনা জমি এই মহাজনদের হাতে চলে যায়, আর কৃষকরা ভূমিহীন অথবা জমিহীন কৃষকে পরিণত হয়। তারপর একদিন কালের করাল গ্রাসে পড়ে বিনা চিকিৎসায় না খেয়ে মারা যায়। আর হতভাগাদের ছেলেমেয়েরা কিছুদিন মহাজনের বাড়ি কাজ করে, কিছুদিন ভিক্ষা করে জীবন রক্ষা করে। তারপর একদিন গ্রাম ছেড়ে পেটের তাগিদে অন্য কোথাও চলে যায়, আর ফিরে আসে না। এই যাওয়াই শেষ যাওয়া হয়।
বোধহয় প্রকৃতির কোলে চিরদিনের জন্য আশ্রয় নেয়। তাদের ছেলেমেয়েগুলি না খেয়ে থাকতে থাকতে একদিন ব্যারাম হয়ে মারা যায়। আমরা বলি অসুখ হয়ে মারা গেছে, কিন্তু না খেতে যে ব্যারাম হয় তারপর মারা যায়, এ কথা আমাদের দেশে বলে না। কারণ সরকারের থেকে খবর নিলে জানা যায় যে না খেয়ে মরে নাই, ব্যারাম হয়ে মারা গেছে। যদি কেউ না খেয়ে মরার খবর দেয় তবে তার কৈফিয়ত দিতে কাজ সারা হয়ে যায়। আর যদি কোনো খবরের কাগজে প্রকাশ হয় তবে কাগজওয়ালার কাগজটা দেশের নিরাপত্তার নামে বন্ধ করে দেওয়া হয়। আর বেচারার আমার মতো নিরাপত্তা আইনে জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে যায়। আমাদের দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে এই খবরটা বন্ধ করার জন্য অথবা প্রতিবাদ করার জন্য যথেষ্ট চেষ্টা হয়। নয়া চীনে এরকম খবর রটলে সরকারের খোঁজ নেয় কী জন্য লোকটা মারা গেছে, কতদিন না খেয়েছিল, জমি জমা কী পরিমাণ আছে। এরকম ঘটনা যেন আর ভবিষ্যতে না হয়। এই না খেয়ে মরার জন্য লোকাল কর্মচারীদের কৈফিয়ত দিতে হয়। আর আমাদের দেশে এই ঘটনা প্রকাশ হওয়ার জন্য কৈফিয়ত দিতে হয়। আপনারা বুঝতে পারবেন যদি আমি একটা ঘটনা বলি। আমাদের পূর্ব বাংলার মুসলিম লীগের জনৈক মন্ত্রী খুলনার দুর্ভিক্ষ এলাকা ভ্রমণ করে বললেন যে লোকে না খেয়ে মরছে না, মরছে পুষ্টির অভাবে। পুষ্টির অভাব হয় কেন? এই কৈফিয়ত কে জিজ্ঞাসা করে? আর করলেই বা উত্তর দেবার জন্য লীগ মন্ত্রিমণ্ডলী বাধ্য হবে কেন? কারণ তারা জানে নিরাপত্তা আইন তাদের হাতে আছে। ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে বিনা ওয়ারেন্টে যে কোনো লোককে গ্রেফতার করে জেলে রাখতে পারে বছরের পর বছর। যা হোক, নয়া চীন বেকার সমস্যা দূর করতে চেষ্টা করছে। এজন্য তারা নজর দিচ্ছে কুটির শিল্পের দিকে। কুটির শিল্পে সরকারের থেকে সাহায্য করা হয়। হাজার হাজার বেকারকে কাজ দেওয়া হয়েছে। আমাদের দেশের তাঁতিদের মতো লক্ষ লক্ষ তাঁতি কাপড় তৈয়ার করে সুতা কেটে জীবন ধারণ করে। সরকার তাদের অল্প দামে সুতা দেয় যাতে তারা কলের কাপড়ের সাথে পাল্লা দিয়ে কাপড় উৎপাদন করতে পারে। আমাদের দেশে বিদেশ থেকে প্রয়োজনের চেয়ে অনেক কম সুতা এনে বড় বড় ব্যবসায়ীর মাধ্যমে সুতা বিলি করা হয়, যা কালোবাজারিতে বিক্রি হয়ে গরিব তাঁতিদের কাছে যখন পৌঁছে তখন দাম অনেক পড়ে যায়। তাই কাপড় তৈয়ার করে মিলের কাপড়ের সাথে পাল্লা দিতে পারে না। আমাদের সরকার বড় বড় কালোবাজারিদের দিয়ে বিদেশ থেকে কাপড় সুতা আনায়, আর তা বেশি দামে বিক্রি করা হয় বাজারে। ফলে একদিকে গরিব জনসাধারণের বেশি দামে কাপড় কিনতে হয়, আর অন্যদিকে তাঁতিরা সুতার অভাবে তাঁতের কাজ ছেড়ে দিয়ে বেকার হয়। নয়া চীন সরকার কাপড়ের কলগুলিকে হুকুম দিয়েছে সুতা তৈয়ার করতে। সেই সুতা বিলি করা হয় সরকারি কর্মচারীদের মাধ্যমে গরিব তাঁতিদের কাছে। গরিব তাঁতিরা কাপড় তৈয়ার করে সরকারি স্টোরে জমা দেয়। এভাবে লক্ষ লক্ষ বেকার তাঁতি কাজ পাচ্ছে, বিদেশি কাপড় আনতে হচ্ছে না। কাপড়ের মিলগুলিও যথেষ্ট পরিমাণে সুতা তৈয়ার করছে এবং কাপড় তৈয়ার করছে।
এদিকে ফ্যাক্টরিগুলিও পুরা উদ্যমে কাজ করছে আর লোকেও কাজ পাচ্ছে। তাঁতি কাপড় তৈয়ার করে আরামে দিন কাটাচ্ছে। কুটির শিল্পের অর্থ শুধু কাপড় তৈরি নয়, আরও অনেক কাজ করার জন্য সরকার হুকুম দিয়েছে এবং সাহায্য করছে, যেমন টেবিল, চেয়ার, খাট, হাঁড়ি, পাতিল, কাঁচি, খুর, নানা প্রকারের জিনিস করার জন্য সরকার সাহায্য করে। অনেকে আবার সাবান তৈয়ারও করে। কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসই বিদেশ থেকে আনা হবে না বলে সরকার হুকুমও যেমন দিয়েছে, আবার জনগণকে সে সকল জিনিস উৎপাদন করার জন্য সাহায্যও করছে। এছাড়াও সরকার জনগণের সাহায্যে বড় বড় শিল্প গড়ে তুলছে। তাতে হাজার হাজার লোক আজ কাজ পাচ্ছে। দেশে শিল্প গড়ে না তুললে বেকার সমস্যা দূর করা যায় না। তাই নয়া সরকার সেদিকে খুব নজর দিয়েছে বলে মনে হয়। আমি অনেক বড় বড় সরকারি কর্মচারী ও শান্তি কমিটির সম্পাদকের সাথে আলাপ করেছি দোভাষীর মাধ্যমে। সাধারণ লোকের সাথে আলাপ করে যতদূর জানা যায় তাতে এই মনে হলো যে বেকার সমস্যা দূর করতে আরও 2-3 বছর সময় লাগবে। তবে সাংহাই ইংরেজি দৈনিক কাগজের সম্পাদকের সাথে আলাপ করে তার কাছ থেকে অনেক খবর পেয়েছিলাম। তিনি আমাকে জানালেন যে এখন পর্যন্ত প্রায় 15 লক্ষ বেকার আছে। তাদের সরকার টেকনিক্যাল ট্রেনিং দেবার ব্যবস্থা করেছে। কাহারও 6 মাস লাগবে, কাহারও 1 বছর, আর কাহারও 4 বছর লাগবে। এদের ট্রেনিং হওয়ার সাথে সাথে কাজ মিলে যাবে। ট্রেনিংয়ের সময় সরকার এদের অ্যালাউন্স দেয়, যদিও তা যথেষ্ট নয়, তবে কোনো মতে চলে যায়। নতুন রাষ্ট্র, অর্থের অভাব, বেকার সমস্যা দূর করতে ও অন্যান্য কাজ করতে সময় লাগবেই তো। তাকে জিজ্ঞাসা করলাম, কয় বৎসরের মধ্যে বেকার সমস্যা দূর করতে পারবেন? তিনি উত্তর করলেন, কমপক্ষে আর 3 বছর সময় আমাদের লাগবে। 3 বছর পরে যদি কোনোদিন আসেন তবে দেখতে পাবেন একটাও আর বেকার লোক নয়া চীনে নাই। কত বড় সংকল্প এদের মনে! এরা এত বড় একটা বিরাট বেকার সমস্যা চিরদিনের জন্য দেশ থেকে মুছে দিতে চায়। দুনিয়ার অনেক বড় উন্নতিশীল দেশও আজ পর্যন্ত বেকার সমস্যা দূর করতে পারে নাই। বারবার চেষ্টা করেও, প্ল্যানের পর প্ল্যান করেও তারা কৃতকার্য হতে পারে নাই। তার কারণ দৃষ্টিভঙ্গি ও সমাজ ব্যবস্থা, যার আলোচনা এখানে আমি করতে চাই না। দুনিয়ার মধ্যে চীন দেশ বেশ্যাবৃত্তির জন্য বিখ্যাত ছিল, বিশেষ করে সাংহাই শহর। কারণ এ শহরটা বিশ্বের শ্রেষ্ঠ শহরের মধ্যে অন্যতম। এই বেশ্যাবৃত্তির বিরুদ্ধে নয়া চীন সরকার জেহাদ ঘোষণা করল। আইন করে না, মানবীয় ব্যবহার দ্বারা। সমাজসেবক ও নিঃস্বার্থ কর্মীদের ওপর ভার পড়ল এই মেয়েরা কেন বেশ্যা হয় এবং এমন কুৎসিতভাবে জীবনযাপন করে অনুসন্ধানে তা বের করার। এটা কিছুদিন পর্যন্ত এদের অনেকের জীবনের ইতিহাস সংগ্রহ করেছিল। আরেকদিকে সরকার একটা কমিটি নিয়োগ করল, কী করে এদের কাজ দেওয়া যায়
সমাজে পুনর্বাসন করা যায় সে বিষয়ে পরামর্শ দিতে। মানুষ না খেতে পেয়ে পেটের জন্য কী করতে পারে তা এদের জীবন নিয়ে আলোচনা করলে দেখা যায়। যাদের ইতিহাস নেওয়া হয়েছিল তাদের অধিকাংশই হলো না খেতে পেরে উপায়হীন অবস্থায় এসে বেশ্যাবৃত্তি অবলম্বন করেছে। আবার অনেকের জীবনীতে জানা যায় যে তখন চীন দেশে মেয়ে বিবাহ দিতে হলে অনেক অর্থের প্রয়োজন হতো, আর বিবাহ না হলে সেই সব মেয়েদের বৃদ্ধ পিতামাতা সমাজে মুখ দেখাতে পারত না। এমনকি দেশের লোক তাদের সামাজিক ব্যাপারে একঘরে করে রাখত। তাতে অনেক মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসে বেশ্যাবৃত্তি অবলম্বন করেছে। আবার কতগুলি কেস স্টাডিতে পাওয়া গেল যে অনেকে চরিত্রহীন যুবকের সাথে প্রেমে পড়ে ঘর ছেড়ে বের হয়ে এসেছে এই প্রলোভনে যে অন্য জায়গায় যেয়ে তাদের বিবাহ হবে। কিন্তু যুবকটা যতদিন সম্ভব উপভোগ করে পরে একদিন তাকে ফেলে পালিয়ে চলে যায়। মেয়েটার কী করে? ঘরেও ফিরে যেতে পারে না, আর বাঁচবার মতো উপায়ও থাকে না। বাধ্য হয়ে গণিকালয়ে স্থান নেয়। এ শুধু চিয়াং কাইশেক আমলের চীনেই ছিল না, এরকম ঘটনা আমাদের দেশেও সচরাচর ঘটেছে। চীনের এই রিপোর্টগুলি আমার সম্পূর্ণ বিশ্বাস হলো, কারণ আমার দেশের কথা তখনই মনে পড়ল। 1943 সালের দুর্ভিক্ষে আমি দেখেছি কত ভদ্র পরিবারের মেয়েরা সতীত্ব বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করেছে না খাওয়া বাবা মাকে খাওয়াবার জন্য। হাজার হাজার মেয়ে দুর্ভিক্ষের সময় 4 পয়সা 2 পয়সার জন্য সতীত্ব দিয়েছে। এমন খবরও আমি জানি স্বামী স্ত্রীকে দিয়ে ব্যবসা করিয়ে কোনো মতে সংসার চালিয়েছে। আমি তখন রিলিফের কাজ করতেছিলাম। আইএ পরীক্ষা না দিয়া রাত দিন রিলিফের কাজ করতাম। আমার সাথে অনেক ভিখারির আলাপ হয়েছে। চোখের পানি ফেলে দিয়ে তারা বলেছে, বাবা পেটের দায়ে আর কি করি। এমনকি 1953 সালে খুলনার দুর্ভিক্ষের সময় সাতক্ষীরা মহকুমায় যখন মৌলানা ভাসানী সভা করতে যান, তখন গরিব মেয়েরা এসে মৌলানা সাহেবকে বলেছে, হুজুর এখন আর কেউ আমাদের ভিক্ষাও দেয় না, তাই স্বামীর অনুমতিতে ইজ্জত দিয়ে কোনো রকমে একবেলা বা একদিন পরে একদিন 4টা খাই। পেটে খাবার না থাকলে কোনো ধর্মকথাই মানুষ ঈমান রাখতে পারে না। পেটের দায়ে মানুষ নর্দমা থেকে কুড়াইয়া খায়। যখন মা দেখে যে তার ছেলে মেয়ে কলিজার কলিজা না খেয়ে এবং বিনা ওষুধে আস্তে আস্তে কোলে বসে শুকিয়ে শুকিয়ে মারা যায়, অথচ একটু খাবার দিলেই তার কলিজার ধন বাঁচতে পারে, কিন্তু কোনো উপায় নাই, ভিক্ষাও পাওয়া যায় না, তখন তার পক্ষে ইজ্জত দিয়ে খাবার জোগাড় করতে একটুও দ্বিধা হয় না। তাই চিয়াং কাইশেকের চীনের মেয়েরা পেটের দায়ে বেশ্যাবৃত্তি অবলম্বন করতে বাধ্য হয়েছে। দ্বিতীয় বিষয়টা হলো, মেয়েদের বিবাহ হওয়া তখন কষ্টকর হয়ে পড়েছিল। এতে অনেক অর্থের প্রয়োজন হতো। আজ আমাদের সমাজেও একই ভাব দেখা দিয়েছে। কোনো ছেলে লেখাপড়া শিখলে, একটু ভালো চাকরি পেলেই ভাবে যে বিবাহ করে বেশ কিছু টাকা ও গহনা এবং খাটপালঙ্ক পাওয়া যাবে। মেয়ে মনমতো হলেই শুধু চলবে না, সম্ভব হলে বাড়ি, না হয় গাড়ি, না হয় নগদ টাকা যৌতুক চাই। গরিব ভদ্রলোক মেয়েকে কিছু লেখাপড়া শিখাইয়াছেন, এখন আবার টাকার দরকার বিবাহ দিতে। কোথায় টাকা পাবে?
বাড়ি থাকলে বিক্রি করতে পারত, তা নাই। নগদ টাকা নাই, বাধ্য হয়ে বলতে হয় কি করব। কিছুই আমার দেবার নাই। তখন আর মেয়ের বিবাহ হবে না। মেয়ের বিবাহ না হলে সমাজ ঘৃণা করবে, তখন সেই মেয়ের আর কি উপায় থাকে। আস্তে আস্তে আমাদের সমাজে এই ঘৃণ্য ব্যাধিটা ঢুকে পড়েছে। এই দোষটা যখন আরও প্রকট হয়ে দেখা দিবে, তখন সমাজের ধ্বংসের আর বেশি দিন বাকি থাকবে না। তখন মেয়েরা সমাজে মুখ দেখাতে না পেরে তাদের পথ তারা দেখবে। আমি আমার দেশের মেয়েদের অনুরোধ করব, যে ছেলে এইভাবে অর্থ চাইবে তাকে কোনো মেয়েরই বিবাহ করা উচিত না। সময় থাকতে এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত এবং আমাদের দেশে শিক্ষিত মেয়েদের এগিয়ে আসা উচিত। মানব সৃষ্ট এই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের ফলজনিত কুপ্রথার বিরুদ্ধে আন্দোলনে আমাদের মতো বহু যুবকের সাহায্য তারা পাবে। চিয়াং কাইশেকের আমলের এই অন্যায় অত্যাচার সমাজ থেকে নয়া চিন তুলে দিয়েছে। আমি আমার দোভাষীর মাধ্যমে সাংহাই শান্তি কমিটির নেতার সাথে আলাপ করলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনারা বেশ্যাবৃত্তি কী করে তুলে দিলেন? তারা বলল, আইন করে তুলে দেন নাই। তবে কি অত্যাচার করে তুলে দিয়েছেন? উত্তরে বললেন, না, অত্যাচার করেও তুলে দেই নাই, আবার আইন করেও তুলে দেই নাই। আইন করে তুলে দিলে কি হবে? এদের তো বাঁচাতে হবে। এদের খাওয়া থাকার ব্যবস্থা করে দিলেই তারপর আইন করা যায়। শুধু আইন করলেই কোনো কাজ হয় না। আমাদের সরকার প্রথম গণনা করল কত বেশ্যা চীন দেশে আছে। তারপর তাদের জন্য কিছু কাজের ব্যবস্থা করা হলো। আমরা প্রত্যেক সমাজসেবক প্রথমে তাদের কাছে যেয়ে বোঝাতে লাগলাম, তোমরা বেশ্যাবৃত্তি ছেড়ে দাও, তোমাদের কাজের বন্দোবস্ত করে দিতেছি। তোমরা ফ্যাক্টরিতে কাজ করবা অন্য মেয়েরা যেভাবে করে। তারপর যাকে পছন্দ করবা তার যদি মত হয় তবে তোমাদের বিবাহ হবে, সংসার হবে, ছেলে মেয়ে হবে। তোমরা সাধারণ মানুষের মতো বাস করতে পারবা। এভাবে জীবন নষ্ট করে তোমাদের লাভ কি? এইভাবে দলে দলে কর্মীরা তাদের সাথে দেখা করে আলোচনা করতে শুরু করলো। একমাত্র সাংহাই শহরে 40,000-এর বেশি বেশ্যা ছিল। আলোচনার ফল কিছুটা ভালো হলো। প্রথমে শতকরা 30 জন বেশ্যা বেশ্যাবৃত্তি ছেড়ে দিয়ে কাজ নিতে রাজি হলো। তাদের সকলের চিকিৎসার বন্দোবস্ত করা হলো। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ফ্যাক্টরিতে কাজ দেওয়া হলো। কয়েক মাস পরে আবার কর্মীরা বাকি বেশ্যাদের কাছে যেয়ে বোঝাতে লাগলো এবং বলল, তোমরা দেখে আসো আগে তোমাদের সাথে যারা ছিল তাদের অবস্থা কেমন করে ফিরে গেছে। তারা সংসারে স্থান পেয়েছে, অনেকের বিবাহ হয়েছে, বাড়ি পেয়েছে। তাদের অবস্থার কত পরিবর্তন হয়েছে। সে সময় আরও প্রায় শতকরা 30 জন বেশ্যাবৃত্তি ছেড়ে ফ্যাক্টরিতে কাজে নিল। কিন্তু যে সমস্ত বেশ্যা বাকি ছিল তারা কিছুতেই আসতে রাজি হয় নাই। অনেকে পালাইয়া চলে গেল হংকং ও চীনের বাইরে, অনেকে গা ঢাকা দিল। আমি জিজ্ঞাসা করলাম যে যারা গা ঢাকা দিয়েছে তারা অনেকে এখনো গোপনে বেশ্যাবৃত্তি চালাইতেছে? উত্তর দিল,
হয়তো অনেকেই গোপনে বড় বড় শহরে ব্যবসা চালাচ্ছে, তবে সরকার ও কর্মীরা তাদের ধরবার জন্য যথেষ্ট চেষ্টা করছে। আমি বললাম, বেআইনি করেন নাই, তবে ধরবার চেষ্টা করছেন কেন? কী অধিকারের বলে আপনারা তাদের ব্যবসা চালাতে দেন নাই? তিনি বললেন, বেআইনি করা লাগে না, আমরা প্রোপাগান্ডা করে জনমত গঠন করেছি। জনমতের ভয়ে কেউ আর গণিকালয়ে যেতে সাহস পায় না। ধরার অর্থ হতেছে আমরা রোজ যে ওদের পরামর্শ দেই এবং জীবন অতিষ্ঠ করে তুলি। এদের মধ্যে কিছু সংখ্যকের স্বভাবে পরিণত হয়ে গেছে, তারা আর এই ব্যবসা ছাড়তে রাজি না। তারা মনে করে তাদের স্বাধীনতা থাকবে না। তারা কাজ না করেই যথেষ্ট অর্থ উপার্জন করতে পারে। এক কথায় নয়াচীন থেকে বেশ্যাবৃত্তি তুলে দেওয়া হয়েছে। আইন করে হোক আর বেআইনি হোক আর কাজ দিয়েই হোক। আমাদের রাজধানী করাচিতে আইন করে বেশ্যাবৃত্তি বন্ধ করা হয়েছে, কিন্তু আমি জানি প্রায় সকল হোটেলেই এই ব্যবসা চলে থাকে। আইন করে কোনো অন্যায় কাজে বন্ধ করা যায় না। অন্যায় বন্ধ করতে হলে চাই সুষ্ঠু সামাজিক কর্মপন্থা, অর্থনৈতিক সংস্কার ও নৈতিক পরিবর্তন। নয়াচীনে আজকাল পূর্বের মতো মেয়েদের বাবা মায়ের টাকা দিয়ে আর জামাই কিনতে হয় না। তাহারা নতুন বিবাহ আইন প্রবর্তন করেছে। ছেলে মেয়ে একমত হয়ে দরখাস্ত করলেই তাদের যার যার ধর্মানুযায়ী বিবাহ দিতে বাধ্য। পুরুষ শ্রেষ্ঠ আর স্ত্রী জাতি নিকৃষ্ট, এই পুরানো প্রথা অনেক দেশে বহুকাল থেকে চলে আসছে। তাহার নয়াচীনে নাই। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আজ নয়াচীনে সমস্ত চাকরিতে মেয়েরা ঢুকে পড়ছে। পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করছে। প্রমাণ করে দিতেছে পুরুষ ও মেয়েদের খোদা সমান শক্তি দিয়েই সৃষ্টি করেছে। সুযোগ পেলে তারাও বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ডাক্তার, যোদ্ধা সকল কিছুই হতে পারে। নয়াচীনের বহু পূর্বে পাশ্চাত্য দেশগুলি, বিশেষ করে গ্রেট ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি, এমনকি মুসলিম দেশ তুরস্ক নারী স্বাধীনতা স্বীকার করেছে। নারীরা সে দেশে যথেষ্ট অগ্রসর হয়েছে। তুরস্কে অনেক মেয়ে পাইলট আছে, যারা দুনিয়ার শ্রেষ্ঠ পাইলটদের মধ্যে অন্যতম। নয়াচীনের মেয়েরা আজকাল জমিতে, ফ্যাক্টরিতে, কলে কারখানাতে, সৈন্যবাহিনীতে দলে দলে যোগদান করছে। সত্য কথা বলতে গেলে একটা জাতির অর্ধেক জনসাধারণ যদি ঘরের কোণে বসে শুধু বংশবৃদ্ধির কাজ ছাড়া আর কোনো কাজ না করে, তাহলে সেই জাতি দুনিয়ায় কোনোদিন বড় হতে পারে না। নয়াচীনে পুরুষ ও নারীর সমান অধিকার কায়েম হওয়াতে আজ আর পুরুষ জাতি অন্যায় ব্যবহার করতে পারে না নারী জাতির ওপর। আমাদের দেশের কথা চিন্তা করে দেখুন, যদিও আইনে আমাদের দেশে নারী পুরুষের সমান অধিকার, তথাপি আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত লোকের মনে এই ধারণা যে পুরুষের পায়ের নিচে মেয়েদের বেহেশত। পুরুষ যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েদের নীরবে সব অন্যায় সহ্য করতে হবে বেহেশতের আশায়। তার চেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের নির্ভর করতে হয়
পুরুষদের অর্থের ওপর। কারণ আমাদের দেশে অশিক্ষিত অর্ধশিক্ষিত কিছু সংখ্যক মোল্লা পর্দা পর্দা করে জান পেরেশান করে দেয়। কোনো পরপুরুষ যেন মুখ না দেখে, দেখলে আর বেহেশতে যাওয়া হবে না, হাবিয়া দোজখের মধ্যে পুড়ে মরবে। আমার দেশের সরল প্রাণ গরিব অশিক্ষিত জনসাধারণ তাদের কথা বিশ্বাস করে আর বেহেশতের আশায় পীর সাহেবদের পকেটে টাকা গুঁজে দেয়, আর তাদের কথা কোরআন হাদিসের কথা বলে বিশ্বাস করে। কিন্তু ইসলামিক ইতিহাস পড়লে জানা যায় যে মুসলমান মেয়েরা পুরুষদের সাথে যুদ্ধক্ষেত্রে যেত, অস্ত্র এগিয়ে দিত, আহতদের সেবা শুশ্রূষা করত। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকা নিজে বক্তৃতা করতেন, দুনিয়ায় ইসলামী নারীর অধিকার দিয়েছে। আমাদের দেশে অনেকে 4 বিবাহ করে। পুরুষ যদি 4 বিবাহ করে তবে মেয়েরা অন্যায় করেছে কি? কোরআনে কথা কোথাও নাই যে 4 বিবাহ করো। কোরআন মজিদে লেখা আছে যে 1 বিবাহ করো। তবে তুমি 2 বা 3 বা 4টা পর্যন্ত বিবাহ করতে পারো যদি সকল স্ত্রীকে সমানভাবে দেখতে পারো। কিন্তু আমি প্রশ্ন করি, এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেছে কি যে সমানভাবে সকল স্ত্রীকে দেখতে পারে? কোনো দিন পারে না। তাই যদি না পারে তবে 4 বিবাহ করতে পারে না। আল্লাহর হুকুম সেখানে অমান্য করা হয়। আমি একজন মৌলানা সাহেবের কথা জানি, যিনি 4 বিবাহ করেছেন, কিন্তু ছোট বিবিকে সাথে নিয়ে ঢাকা শহরে থাকেন, আর অন্যান্য বিবিরা গ্রামে কষ্ট করে থাকেন। বৎসরে 1 দিনও স্বামীর সাথে দেখা হয় না তাদের। আর ছোট বিবি বৎসরের মধ্যে 12 মাস তার সাথে থাকেন। এখানে কোথায় আল্লাহর হুকুম মানা হলো? কোরআনে অন্যভাবে বেশি বিবাহ করা নিষেধ করে দেওয়া হয়েছে। নয়া চীনে বেশি বিবাহ প্রথা তুলে দেওয়া হয়েছে। যদি স্ত্রীকে পছন্দ না করো তবে তাহাকে তালাক দিয়া অন্য বিবাহ করতে পারো। আবার তালাক কেন দিচ্ছ তার প্রমাণ করতে হবে কোর্টে। তবে একটা অদ্ভুত নতুন প্রথা করা হয়েছে নয়া চীনে। সেটা হলো, অবিবাহিত মেয়েদের ছেলে মেয়ে হলে সরকার সেই ছেলে মেয়েদের রাষ্ট্রের ছেলে মেয়ে হিসাবে গ্রহণ করে। নয়া চীন সরকার যে মেয়েদের অবিবাহিতকালে ছেলে মেয়ে হয় তাদের কোনো শাস্তির ব্যবস্থা করে নাই। অন্য পক্ষে যদি কেউ তাদের হিংসা বা ঘৃণা করে তাদের শাস্তির ব্যবস্থা আছে। আমি এটা স্বীকার করি যে ছেলে মেয়েদের কোনো দোষ নাই, তারা নিরপরাধ। তাদের যদি কেউ হিংসা বা ঘৃণা করে তবে তাতে যথেষ্ট অন্যায় হবে এবং তাদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু যে মেয়েদের অবিবাহিতকালে ছেলে মেয়ে হয় তাদের কোনো রকম শাস্তির ব্যবস্থা না হলে দেশে ভবিষ্যতে উচ্ছৃঙ্খলতা দেখা দেবে কিনা সেটা ভাববার কথা। যদিও নয়া চীনের অনেকে বলেছে তাতে উন্নতি হয়েছে, উচ্ছৃঙ্খলতা কমে গেছে। কারণ ছেলে মেয়ে ইচ্ছা করলেই যখন বিবাহ করতে পারে তখন আর মানুষ খারাপের দিকে যাবে কেন? আমার এখানে মতামত দেওয়া উচিত হবে না, কারণ আমি এদের কথায় সন্তুষ্ট হতে পারি নাই। তবে প্রথাটা আমার ভালো লাগে নাই। ফলাফলের অপেক্ষায় রইলাম। নারী পুরুষের সমান অধিকার কায়েম হওয়ার পরে মেয়েদের ওপর যে অসম্ভব রকমের অত্যাচার পূর্বে হতো তা আজ চীনে বন্ধ হয়ে গেছে।
নয়া চীন সরকারের মধ্যে বড় বড় পদ মেয়েরা আজ অধিকার করেছে। যেমন ম্যাডাম সানিয়া সেন আজ সহসভাপতি, এবং আরেকজন মহিলার সাথে আলাপ হয়েছিল, তিনি হলেন নয়া চীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী ম্যাডাম লু। যে সমস্ত ফ্যাক্টরি, কলকারখানা, সরকারি অফিসে আমি গিয়েছি, সেখানেই দেখতে পেয়েছি মেয়েরা কাজ করছে। তাদের সংখ্যা স্থানে স্থানে শতকরা 40 জনের ওপরে। নয়া চীনের উন্নতির প্রধান কারণ পুরুষ ও মহিলা আজ সমানভাবে এগিয়ে এসেছে দেশের কাজে। সমানভাবে সাড়া দিয়েছে জাতি গঠনমূলক কাজে। তাই জাতি আজ এগিয়ে চলেছে উন্নতির দিকে। আজ এ পর্যন্তই। আমার দেখা নয়া চীন বইটির পরবর্তী অর্থাৎ শেষ পর্বের জন্য পাঠশালার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, পাঠশালার সাথে থাকুন।